আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে যাবেন চীনে। শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় তরুণ ও যুবকদের নিয়ে গণসচেতনতা সৃষ্টি করতে হবে বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন দেশের এভিয়েশন খাতকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে পারে, মন্তব্য বিমান মন্ত্রীর। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে শিক্ষার্থীর তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত। যুদ্ধবন্ধে স্থায়ী চুক্তির লক্ষ্যে আজ সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের টেকনিক্যাল পর্যায়ের বৈঠক। অংশ নেবে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। 2 দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হয়। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। এই সফরকে বাংলাদেশের অর্থনীতিকে অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আগামী 25 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া 26শে জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। চীন সফরকালে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে 23 থেকে 25শে জুন অনুষ্ঠেয় নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সম্মেলনে সামার দাভোস ফোরামে অংশ নেবেন। ইনোভেটিং অ্যাট স্কেল প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে 90টিরও বেশি দেশ ও অঞ্চলের 1700-র বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবন নির্ভর বৃদ্ধির নিয়ে আলোচনা হবে। সফরে মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে। শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে তরুণ ও যুবকদের সাথে নিয়ে সমাজে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন। আজ ঢাকায় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে এভিডেন্স বেসড প্রিভেনশন ফর ইয়ুথ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডক্টর মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর MA মোহিত কামাল, ঢাকা আসেনিয়া মিশনের সহযোগিতায় ডাক্তার SM খলিল রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শামীম রেজা চৌধুরী বক্তব্য রাখেন। আমরা এখন এই নিউজের লাইভে ঢুকছি।
সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষক এক কর্মশালা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে কর্মশালার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাওয়ের বিশেষজ্ঞ মোহাম্মদ এল আমিরি। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার বেবিচেকের সদস্য এয়ার কমোডর আবু সাইদ মেহবুব খান বক্তব্য রাখেন। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন দেশের এভিয়েশন খাতকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে পারে। কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক মান এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে পেশাদার মানসম্পদ গড়ে তুলতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলাটি আজ জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিকে ট্রাইব্যুনাল 1-এ পতিত আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষের গণখুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান, কারফিউ ও হত্যাকাণ্ডে সহায়তাসহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ চলে একই ট্রাইব্যুনালে। পতিত আওয়ামী লীগের শাসনামলে গুম খুনের মানবতাবিরোধী অপরাধ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের বিরুদ্ধে 24শে আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হল 61 জন নবীন কর্মকর্তা। আজ সকালে চট্টগ্রামে বাংলাদেশের নেভাল একাডেমিতে মিডশিপম্যান 2023 বি এবং ডিরেক্ট এন্ট্রি অফিসার 2026 ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান বলেন, মেড ইন বাংলাদেশ নীতির আলোকে নৌবাহিনীর পরিচালিত শিপইয়ার্ড, ডকইয়ার্ড ও সিএনআরডি দেশীয় প্রযুক্তির বিকাশ এবং নিজস্ব সক্ষমতার সামুদ্রিক প্ল্যাটফর্ম ও অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে। সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের পথে রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে চলেছে। সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং সকল ধরনের বহিঃশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে। প্রায় 1 দশক পূর্বে নৌবহরে সংযুক্ত হয়েছে 2টি সাবমেরিন। এই সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী একটি ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 3টি শিপইয়ার্ডে বিভিন্ন প্রকার যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, সংসদ সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, বিভিন্ন দেশের ডিফেন্স ও মিলিটারি অ্যাটাশে, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জেরে ইরানের সামরিক বাহিনী IRGC হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার দাবি করলেও সুইজারল্যান্ডে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। এদিকে যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করে জানিয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। আজ সরাসরি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স। এর আগে শনিবার রাতে দেশটিতে পৌঁছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পাশাপাশি অংশ নিচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। চলমান সংকটের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে দেশটি এবং আগের আলোচনাগুলোর আয়োজন করেছিল তারা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে তারা সহযোগিতা অব্যাহত রাখবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স জানান, আলোচনার লক্ষ্য হল পারমাণবিক ইস্যু এবং লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নে অগ্রগতি আনা। লেবানন ইস্যুতে তিনি বলেন, সেখানকার আঞ্চলিক পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে, তবে তা নিরন্তর ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে যাতে সমগ্র অঞ্চলকে নিরাপদ ও সুরক্ষিত রাখা যায়। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তারা আলোচনার জন্য অন্য পক্ষকে তাদের প্রতিশ্রুতি পূরণে বাধ্য করার দাবি জানাবে। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক একটি সমঝোতা সই হয়েছে, যার লক্ষ্য লেবানন সহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করা। এতে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে। ইসরায়েল গতকাল শনিবার বিকেল পর্যন্ত দক্ষিণ ও পূর্ব লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী IDF দাবি করেছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে। তাদের অভিযোগ, ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতির একদিন পরই ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে। লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবা কর্মীদের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত 27 জন নিহত এবং 26 জন আহত হয়েছে। IDF জানায়, তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একজন সামরিক কর্মকর্তা বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ IDF-কে লেবাননে গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের চ্যানেল 12 নিউজের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয়ের পর এই নির্দেশনা জারি করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল তার উত্তর সীমান্ত রক্ষার প্রয়োজন যতদিন থাকবে ততদিন দক্ষিণ লেবাননে অবস্থান করবে। বিবৃতিতে বলা হয়, গত দুদিনে হিজবুল্লাহর হামলায় জবাবে IDF 300টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং প্রায় 100 জনকে হত্যা করেছে। ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেন, হিজবুল্লাহ যদি আবার হামলা চালায় তবে আরও কঠোরভাবে পাল্টা আঘাত করা হবে বলে তারা জানান। তবে IDF তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। ভারতের ভিডিও বাংলাদেশের বলে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, PIBর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট জানায়, ইয়ামাহা শোরুমে ঢুকে ডাকাতি এবং একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। দাবি করা হচ্ছে ঘটনাটি বাংলাদেশের। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। গত 12 জুন ভারতের বিহারের দ্বারভাঙায় ইয়ামাহা শোরুমের ভেতরে এক ম্যানেজারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এটি সেই ঘটনার দৃশ্য। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,249.75, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.67% কম। এছাড়া সিএসই 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,722.45, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.44% কম। আজ 226টি কোম্পানির 65,34,510টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 30,40,12,000 টাকারও বেশি। এর মধ্যে 69টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 136টির কমেছে এবং 21টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122.75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95.14 অস্ট্রেলিয়ান ডলার 86.10 পয়সা, কানাডিয়ান ডলার 86.73 পয়সা, হংকং ডলার 15.49 পয়সা, ইউরো 140.79 পয়সা, ব্রিটিশ পাউন্ড 162.45 পয়সা, সৌদি রিয়াল 32.34 পয়সা, কাতার রিয়াল 33.29 পয়সা, ইউএই দিরহাম 33.5 পয়সা, কুয়েতি দিনার 395.5 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 29.32 পয়সা, থাই বাত 3.68 পয়সা, ভারতীয় রুপি 1.30 পয়সা, চীনা ইউয়ান 18.09 পয়সা। এবার খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পিছিয়ে নেই বাংলাদেশ। শহর থেকে গ্রাম সর্বত্রই যেন উৎসবের আমেজ। এই উৎসবে যোগ হয়েছে প্রিয় দলের জার্সি কেনার ধুম। চট্টগ্রাম নগরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণী, সব জায়গায় বিভিন্ন দেশের জার্সি বিক্রি হচ্ছে। আর ফুটবল প্রেমী শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণীরা কিনে নিচ্ছেন প্রিয় দলের জার্সি। আয়মন ইমার প্রতিবেদন। ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশে উৎসবের আমেজ। মাঠের খেলা হাজার মাইল দূরে হলেও সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। নগরীর মার্কেট, ফুটপাত ও স্পোর্টস শপগুলোতে এখন চলছে প্রিয় দলের জার্সি কেনাবেচার ধুম। দোকানের সামনে সারি সারি ঝুলছে অংশগ্রহণকারী দেশগুলোর জার্সি ও পতাকা। আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও জার্মানির জার্সিরও রয়েছে ব্যাপক চাহিদা। প্রিয় দলকে সমর্থন জানাতে তরুণ তরুণী থেকে শুরু করে শিশু কিশোররাও কিনছেন নিজেদের পছন্দের জার্সি। মেসির খেলার জন্য, মেসির অলরেডি প্রথম ম্যাচে হ্যাটট্রিক দেখছি। আমি চাই যে এবারও গোল্ডেন বুট জিতুক, যেহেতু কোনোদিনও জিতে নেই ওয়ার্ল্ড কাপ স্টেজে, তাই ওর খেলার জন্য অপেক্ষা করতেছি। আমি অপেক্ষা আছে হচ্ছে নেইমারের খেলা দেখবা, কারণ উনি পুরো ইনজুরিতে পড়েছিলেন এতদিন ধরে। একটা ম্যাচ দেখার অপেক্ষা আছি। আজকে ফ্রান্সের জার্সি কিনতে আসছি। ফ্রান্সের এমবাপ্পে আমার ফেভারিট প্লেয়ার। ব্যবসায়ীরা বলছেন বিশ্বকাপকে কেন্দ্র করে সাধারণ সময়ের তুলনায় কয়েক গুণ বেড়েছে বিক্রি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি, এরপর রয়েছে ব্রাজিল, ফ্রান্স ও স্পেনের জার্সি। অনেকেই আবার মেসি, রোনালদো কিংবা এমবাপ্পের নাম ও নম্বর লেখা জার্সি খুঁজছেন। আর্জেন্টিনা জার্সি একটু বেশি যাচ্ছে,
কম্পারেটিভলি ব্রাজিল বা অন্যান্য দলের থেকে। গত ওয়ার্ল্ড কাপের থেকে এই ওয়ার্ল্ড কাপের বিক্রি দ্বিগুণ বলতে পারেন, কারণ এই ওয়ার্ল্ড কাপ মেসির শেষ ওয়ার্ল্ড কাপ, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো ওদের শেষ ওয়ার্ল্ড কাপ। আর বাচ্চাদের মধ্যে একটা ক্রেজ আছে জার্সি কিনা। ব্রাজিল আর্জেন্টিনা দোনোটা প্রায় সমান সমানে চলছে, আমরা তো বিক্রি করছি প্রায় সমান সমানে। এই 1200-1300 সর্বোচ্চ যেটা থাইগুলা, আর এমনি লোকালগুলো 400, 500, 600 মানে। এবার আর্জেন্টিনা জার্সি প্রচুর সেল হয়েছে, আর যেহেতু বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার একটু বেশি, বড়দের 400 থেকে শুরু করে 1000-এর উপর, 1200, 1300। এখন বর্তমানে যাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, এগুলি এখন চাহিদা সবচেয়ে বেশি। বাজারে 300 টাকা থেকে শুরু করে 1000 টাকার বেশি দামের জার্সিও পাওয়া যাচ্ছে। কাপড়ের মান ও ডিজাইনের উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হচ্ছে। বিভিন্ন বয়সী ক্রেতাদের জন্য রয়েছে আলাদা সংগ্রহ। প্লেয়ার পছন্দ নেইমার জুনিয়র, ওর খেলা দেখার জন্য এই মুহূর্তে আমরা সবাই অপেক্ষা করতেছি। আমরা ব্রাজিলের সাপোর্টার যারা আছি, ওর খেলা দেখার জন্যই আমরা বসে আছি, ওর জন্যই ব্রাজিল সাপোর্টটা করা। নেইমার আমাদের ইমোশন, তাই আর কি নেইমারের খেলা দেখার জন্য সাপোর্ট করা। ছোট থেকে দেখতেছি মেসির খেলা, এই জন্য আর্জেন্টিনাকে ভালো লাগে, তাই আর্জেন্টিনাকে সাপোর্ট করে। 3 তারা আছে, এখন 4 তারা হবে। বেশিরভাগ আপনার আর্জেন্টিনাটা বেশি চলতেছে, আর ব্রাজিলেরটা একটু সীমিত আর কি। ব্রাজিলেরটা ড্র করার পরে একটু মানে কমে গেছে আর কি। তারপরে এখন আবার জিতার পরে 3টা গোল দেওয়ার পরে আবার একটু কিছুটা চলতেছে আর কি। শুধু জার্সি নয়, বেড়েছে বিভিন্ন দেশের পতাকার বিক্রিও। বাড়ির ছাদ, বারান্দা ও দোকানপাটে উঠছে প্রিয় দলের পতাকা। বিশ্বকাপকে ঘিরে যেন নতুন এক উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম। আর্জেন্টিনা আর ব্রাজিল দুটো দলের পতাকা বেশি বেচাকিনা হয়েছে। আমার দেশে প্রায় 4টা-5টা দেশে আছে, জার্মান আছে, ফ্রান্স আছে, তারপরে পর্তুগাল আছে, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল, বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপকে ঘিরে চট্টগ্রাম এখন উৎসবমুখর পরিবেশ। জার্সি ও পতাকার বাজারে বইছে বেচাকেনার জোয়ার। ফুটবল প্রেমীদের এই উন্মাদনা বিশ্বকাপের শেষ বাঁশি পর্যন্ত অব্যাহত থাকবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:10 এবং সূর্যাস্ত 6:40। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 12:35, ভাটা সকাল 6:39।